নিয়ে জীবন দোলার দিল কি জলে ভালোবাসার ফুল কি। তুমি আর অভিষেক হয়তো ইন রিলেশনশিপ রয়েছে, সেটা নিয়েও দর্শককে কি বলতে চাইবে? না মানে এটা তো হওয়ার দরকার নেই, তবে হ্যাঁ এইটা দর্শক ভাবছে, তবেই মানে কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে, আমাদের একটা স্টোরি যখন শুরু হয়। আর তখন ডেফিনেটলি ফুলকি আর রোহিতের ক্যারেক্টারটা এত পপুলার হয়েছে। আমি কারোর জন্য কাঁদতে পারবো না, কারণ আমার ড্রিমস গুলো সব থেকে বড় আমার কাছে, সবার চেয়ে বড়, মানে কারোর মানে লিমিটলেস লিমিটলেস। অভিষেক সঙ্গে আগে বলো এখন আর কথা হয়? না মানে আমরা কাজ করার পরে এতটাই টাইম, মানে আমাদের মানে প্রজেক্ট শেষ হওয়ার পরে আমার মনে হয় কি, যেহেতু এতদিন ধরে আমরা সবাই টানা আমার কাজ প্রশ্ন করেছি, তো অভিষেকের বিয়েতে কেন তুমি যাওনি, সেটা নিয়ে কিন্তু দর্শকের প্রচুর প্রশ্ন ছিল। হ্যাঁ 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 দেখো, অভিষেক তার বিয়েতে যাওয়া হয়নি বিকজ মিস করি। এক একটা সিচুয়েশন এক একজনের কথা মনে পড়ে। ধর আমি সারাদিন ওখানে থাকতাম, 14টা ঘন্টা ওখানে থাকতাম, তো রোহিত স্যার ফুলকিকে শিখিয়েছে জীবন একটা বক্সিং রিং, আর সেখানে লড়ে যেতে হয়, তো ওই কথাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, মানে আমার মনে হয়। আর সত্যি জীবন একটা লড়াই, প্রত্যেকটা মুহূর্তে সেখানে লড়াই করতে হয়, আর প্রত্যেকটা ম্যাচে তোমাকে জিততে হবে। আর কার সাথে জানো, সেটা হচ্ছে নিজের সাথে। লাস্ট দিন খুব কেঁদেছিলাম, আর রাজেন্দার কাছে অনেক কিছু শেখ। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার হাসি দেখলে আমাদের মন সকলের হয়ে যায় খুশি, এবং তিনি আপনাদের সকলের ফুলকি অর্থে আমাদের দিব্যানী মন্ডল। প্রথমেই তো বলো, এত সুন্দর একটা হাসি আপনার আমাদের লাস্ট ডে হয়ে গেল, আমরা কেউ জানতেই পারলাম না। এইটা একটু জানাতে তো। এইটা এটা এটা একদম, যেহেতু আমরাও হঠাৎ করে জানতে পেরেছি, আহ, আমরাও প্রিপেয়ার ছিলাম না। আর এত বছরের একটা জার্নি হঠাৎ করে, আর মানে বলা হয়, আর ডেফিনেটলি অনেক কিছু ভাবনা চিন্তা করে বলেছে, কিন্তু খুব ভালো লেগেছে। এত ভালো ভালো মানুষদের সাথে কাজ করে আমি রাজেন্দার কাছ থেকে শিখতে পেরেছি, শান্তদার কাছ থেকে শিখতে পেরেছি, এত ভালো ভালো মানুষদের সাথে ছিলাম। এই আমার তো একদম শুরু, এটা তো আমার প্রথম কাজ, তো আমার কাজ মানে ভাবতে পারছো, এত এত মেমোরিজ নিয়ে এসছি আমি। ওই ওই এখনো যখন আমার বাড়ি জাস্ট উল্টো দিকে, আমি যখন ভারতলক্ষ্মীর উল্টো দিকে মানে দেখো যাতায়াত করতে গিয়ে ওখানে রাস্তাটা দিয়ে আমি যদি নর্মাল, আমি যদি লজ্জের মোড়ও যাই, আমার ওই আমার একদম। রাস্তাটা ওটাই পড়ে, তো আমি জাস্ট তাকাই আর ভাবি কি মানে কত মেমোরিজ। আমি প্রথম দিন গিয়েছিলাম তখন আমি চিনতাম না জায়গাটা, আর আজকে এত স্মৃতি, এত এত স্মৃতি, তো মানে আমি বলে শেষ করতে পারবো না, আমার সবটা শেখা ওখানে। আর এত ভালো ভালো মানুষদের সাথে কাজ করেছি, তো অনেক 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 মেমোরিজ, অনেক এক্সপিরিয়েন্স ওদের কাছে আজকে করেছি। নিজের মধ্যে কি চেঞ্জেস দেখতে পাও, মানে সেদিনের দিব্যানী আর আজকের দিব্যানীর মধ্যে কি? চেঞ্জেস বলতে আমি গ্রো তো ডেফিনেটলি করেছি। দিব্যানী বড় হয়েছে, আর মানে আমি বলবো মানে ফুলকির সাথে সাথে, ফুলকি এখন গ্রো করছিল, দিব্যানীও বড় হচ্ছিল তার সাথে সাথে। আর অ্যাজ হিউম্যান বিং বলো, আর ডেফিনেটলি আমি মানে অ্যাক্টর হিসেবেও গ্রোথ তো এসছেই 2 বছরে, মানে যত সময় যাবে মানুষ ইমপ্রুভ করবে, আর আমি একটা কাজ রোজ করতাম, রোজ দিব্যানী এখন প্র্যাকটিস। ভীষণ গুছিয়েও কথা বলতে কিন্তু শিখে গেছে, যেটা আমরা এখন দেখছি। অনেকটা অনেকটা শিখে গেছি। আগে আহ, শুরুর দিকে ক্যামেরা ফেস করলে খুব অল্প কথা অল্প বলতো, কথা বলতাম, আমরা আর তখন খুঁচিয়ে খুঁচিয়ে কত কথা, একটু বলো, একটু কিছু বলো। এখন 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 বলতেই হবে। আহ, আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার যে এখন কথা বলতে ভালো লাগে। আগে একটু ভাবতাম কি বলবো না, সেটাই মানে বড় হয়ে ওঠা, মানে আমি যখন, তোমরা আমাকে ফার্স্ট টাইম দেখেছিলে তখন আমি জাস্ট ফুলকিতে যখন জয়েন করি তখন আমি 18 ছিলাম, এখন আমি 21। তো মেয়ে বড় হয়ে গেছে। 21, আমি সবাইকে এটা বলেছি অ্যাকচুয়ালি, ফুলকি করতে করতে আমি সবাইকে বলতাম যে আমি আমি বড় ছোট। হলাম ফুলকির সাথে সাথে। আমি ফুলকিতে এসেছিলাম 18 বয়সে, আমার ফার্স্ট বার্থডে, মানে আমার 2-3 মাস পরেই জন্মদিন ছিল। 19 হয় সেখানে, 20 হয় সেখানে, 21 হয় সেখানে, এবার 22টা হয়নি, যাই হোক। আমি আর আমার কাছে কি বলতো, নতুন বছর মানেই হচ্ছে এই তো আর 6 মাস পরে আমার জন্মদিন, এরকম, মানে আমি এবার 22 হবো, তো আমি এক্সাইটেড, নিউ ইয়ার আসছে, এবার আমি 22 হবো। যে নতুন প্রজেক্টেরও শুনছি কথাবার্তা চলছে বড় পর্দায়। হ্যাঁ ডেফিনেটলি, যতক্ষণ না হচ্ছে ভালোভাবে থাক, কিন্তু কিছু একটা হবে, আমি বলেছি। আমার দর্শককেও বলেছি কি আমি ডেফিনেটলি ফিরবো, আর অবশ্যই তো এতটা মানে আমি, এটা আমার প্রথম কাজ ছিল, তারা যদি আমাকে অ্যাকসেপ্ট না করতো, বা তারা যদি আমাকে এতটা ভালোবাসা না দিত, তাহলে আমি এতদূর একদমই মানে অসম্ভব ছিল। মানে ডেফিনেটলি সবাই কাজ করছে, সবাই রোজ 14 ঘন্টা শুটিং করছে, যেটা এক্সট্রা সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা, সেটা আমরা পেয়েছি।
আর দীর্ঘ 2.5 বছর ধরে এটা হয়ে গেছে, মানে মানুষ যত সময় গেছে আমাকে মানুষ আরো বেশি ভালোবেসেছে, আরো বেশি অ্যাকসেপ্ট করেছে। তো মানে সত্যি এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আমি দর্শকের কাছে বারবার করে বলি কি আপনারা ফুলকি হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, এইবার আবার নতুন কোনো চরিত্রে আসবো, অন্য কোনো ভাবে, অন্য কোথাও, এতদিন আমাকে টেলিভিশনে দেখতেন, এইবার অন্য কোথাও আসতে চলেছি। এখন আমি মানে সবটা হোক ভালোভাবে, বলে না ভাবছে যতক্ষণ বলবে, না তারপর বলবো, না থাক। কেন কারণ না, বিকজ কাজটা আগে ভালো করে হোক, আমি নিজের ভালোভাবে কাজটা করি, তারপর আমি ডেফিনেটলি দর্শককে নিজে বলবো। কাজটা চলাকালীনই বলবো যদি ভালোভাবে ডেফিনেটলি হয়, কেন কারণ কাজটা সবার আগে ভালো করে হওয়া দরকার আমার মনে হয়, তারপরে ওই হয় না আগে কাজটা ভালোভাবে হোক হ্যাঁ, তারপরে বলবো। তো এরকমই কিছু আসছে ডেফিনেটলি। আর আম, আমি চেষ্টা করব আমার আহ, যতটা সম্ভব ভালোভাবে করার, যেহেতু আমার ড্রিম প্রজেক্ট এটা। তো মানে ডেফিনেটলি এরকম একটা জিনিস আমার উইশ লিস্ট, একটা অ্যাক্টরদের ডেফিনেটলি সব অ্যাক্টরদের উইশ লিস্ট থাকে, আমার লিটারেলি এটা আমি আমার একটা ভিশন বোর্ড আছে, সেখানে একটা লেখা ছিল এই কথাটা, মানে আমি বলবো না, আগে হোক কোনোদিন, আবার তোমার সাথে আমার দেখা হবে কাজটার পর, তখন আমরা আবার ইন্টারভিউ করব, তখন আমরা তাদের বলবো। মধ্যেও দেখা হবে। কাজের মধ্যেও দেখা হবে, ডেফিনেটলি দেখা হবে, তখন আমি বলবো কাজটা হয়ে যাওয়ার পরে পরে কি আমার এটা ছিল, আর ফাইনালি আমি মানে আমি ভাবতে পারিনি কি এটা সত্যি সত্যি হচ্ছে, এখনো ভাবতে পারছি না, কিন্তু এখন ফুলি ফুলি প্রিপেয়ার্ড, আর ভীষণ মানে মানে এখন না মানে ফোকাসড ভীষণ, কি আমাকে দর্শক ভালোবাসা দিয়েছে এতটা, নিজের কাছে মানে এতটা আগলে নিয়েছে আমাকে, তাদের ভালোবাসাটা যত্ন করে রাখার দায়িত্ব আমার। আর যাতে আরো অনেক মানুষ আমায় ভালোবাসে, আর তাদেরকে মানে আরো ভালোভাবে এন্টারটেন করা, মানে এক একজনের এক এক রকমের এন্টারটেনমেন্ট পছন্দ হয়, তো আমি চাইবো কি এবার যাতে এবারও যাতে আমি আমার অভিনয় দিয়ে, আর যাদের সাথে আমি মানে অভিনয় করতে চলেছি ভীষণ ভীষণ ভালো, তাদের সাথে কাজ করতে চলেছি, আমার জাস্ট আমি ভীষণ এক্সাইটেড। তো আম, মানে এটাই বলবো যে ভালোবাসাটা বাড়িয়ে নিয়ে যাওয়া বা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, এটা বিশাল বড় রেসপন্সিবিলিটি আমার মনে হয়, ভালোবাসাটা পাওয়ার পরে সেটা ধরে রাখার দায়িত্ব আমার। তো আমি খুব এক্সাইটেড কি কাজটা করতে চলেছি, খুব সিরিয়াস আমি, আর ফোকাস বিষয়টার ব্যাপারে কি নতুন কাজ নতুন ভাবে সবটা শিখবো আবার, একভাবে শিখলাম সবটা, আবার একটা নতুন ভাবে শিখবো অনেক কিছু, অনেক কিছু অনেক কিছু, মানে জীবনের যত আমরা এগোই আমার মনে হয় নাকি মানে শেখার কোনো লিমিটেশন আছে না, কে এতটা শিখে নেবে বা অতটা শিখে নেবে, শেখার কোনো লিমিটেশন নেই। এটা মানে লিমিটলেস, কোনো পয়েন্ট নেই কি এত দূর মানে পৌঁছতে হবে, তারপরে আর রাস্তা নেই, অনেকটা পথ চলা বাকি, মানে অনেক মানে পথটা চলেই যাচ্ছে, এবার কত দূর আমি যেতে পারছি দেখা যাক। ডেফিনেটলি বহুত বড় বড় স্বপ্ন আমার, তার মধ্যে একটা ধাপ এগিয়েছি, আর বিশাল বড় স্টেপ এটা আমার কাছে, আমি খুব এক্সাইটেড। আমি আমার দর্শককে বলবো যে আমাকে এইভাবেই ভালোবেসে যাও, আর আশা করি আমি ভালোই করবো। এবার আসি জুটিতে। একটা সিরিয়াল যখনই হিট হয় তার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা জুটি। সেখানে তোমার আর অভিষেকের জুটি দর্শক আবারও চাইছে পর্দায় আসুক, অন্যভাবে সেটা দর্শক চাই, কারণ সেই জুটি ভীষণভাবে হিট। এবার জুটি অভিষেকের সঙ্গে আগে বলে এখন আর কথা হয়? না মানে আমরা কাজ করার পরে এতটাই টাইম, মানে আমাদের মানে প্রজেক্ট শেষ হওয়ার পরে আমার মনে হয় কি, যেহেতু এতদিন ধরে আমরা সবাই টানা কাজ করেছি, তো আমি তো অনেকদিন ঘুমিয়েছি ভালোভাবে, কেন কারণ আমি ঘুমোচ্ছি, মানে আমি বুঝতে পারছি না কোন ওয়ার্ল্ডে আছি আমি, মানে কেন কারণ আমার কাছে এটা শিডিউল হয়ে গেছিল, সকালবেলা একদম। 9টার সময় ওঠা, কাজে যাওয়া, আবার রাত্রেবেলায় এসে আবার খাওয়া দাওয়া করে, ধর কোনোদিন একটুখানি অন্য অন্য কাজ করলাম বা ঘুরলাম, আম, তারপরে কোনোদিন সিনেমা দেখতে গেলাম, কিন্তু ম্যাক্সিমাম দিন কি হয়, খেয়ে দে কিছু একটা বাড়িতে সবচেয়ে একটুখানি মিস টাইম। কাকে করো এই মুহূর্তে সেটের? আমি সবাইকে মিস করি, এক একটা সিচুয়েশন এক একজনের কথা মনে পড়ে, ধর আমি সারাদিন ওখানে থাকতাম, 14টা ঘন্টা ওখানে থাকতাম, তো এক একজনের সাথে এক এক রকমের মেমরি আছে, তো বাড়িতেও সেরকম এখনো মানে সেইভাবে, মানে আমি লাস্ট দিন খুব কেঁদেছিলাম। আর রাজেন্দার কাছে অনেক কিছু শেখা, তো রাজেন্দাকে ডেফিনেটলি, রাজেন্দা শান্তিদাকে আমি খুব মানে রাজেন্দাকে আমি মানে সেই যে ছোটবেলাতে, আমি ছোটবেলাতে লোকে ভাবে কত বড় হয়ে গেছে, তা না, ডেফিনেটলি আমি গ্রো মানে করেছি। 18তে মানে 18তে মানে তখন না আমি কথাও বলতে পারতাম না, তো রাজেন্দা সেখান থেকে যে আমাকে এই এতটা কথা বলতে পারছে, আমার মনে হয় সেটাতে অনেকটা বেশি ক্রেডিট তাদের। শান্তুদা আমাকে অনেক হেল্প করেছে, যখন আমি কাঁদতাম তখন সহেলি দি অনেক হেল্প করেছে, আমি সহেলি দি সুনন্দা দি না,
ওরা আমার শরীর খারাপ হলে আমার মা ধর আসতে পারতো না, তখন ওরা ভীষণ কেয়ার করেছে আমার। মানে আমার বাড়ি গিয়ে এতটা কেয়ার আর মানে কেউ করে কিনা আমি জানি না, ভীষণ ভালোভাবে আগলে নিয়েছে, রেখেছে। আর জি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি মানে মানে যতটা হতে পেরেছি আমার মনে হয় তাদের জন্য, যেহেতু তারা আমাকে ফুলকি ফুলকি হিসেবে সিলেক্ট করেছিল, ফুলকি নামটা তারা দিয়েছে, তো অনেকটা বড় মানে ক্রেডিট তাদের। যে কোনো ধারাবাহিকে একটা নায়িকার যেমন পরিচিতি হয় সেটা ভালো হয়, আর কিছুটা আহ, অন্যান্য দিক মানে অন্যান্য অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়ও থাকে। সেখান থেকে দাঁড়িয়ে মানে সেদিনকে আমরা আর কোনো প্রশ্নই করিনি, অভিষেকের বিয়েতে কেন তুমি যাওনি সেটা নিয়ে কিন্তু দর্শকের প্রচুর প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো অভিষেকটার বিয়েতে যাওয়া হয়নি বিকজ আমার ঠিক ছিল, কিন্তু আমার শো ছিল। এক মিনিট দাঁড়াও। আমার শো ছিল, আমার শোটা হবে মানে ভীষণ ডাইসি ছিল ব্যাপারটা, হবে কি হবে না। কিন্তু তোমরা জানো শো বিষয়টা এমন একটা, আমাদের হ্যাঁ, একটা নিশ্চয়ই। সিজন থাকে। এবার ওটা অনেক দিন আগে থেকে কথা হয়েছিল, আমাকে শোতে যেতে হয়েছিল। আর আমি ভেবেছিলাম ফিরে যাব বা আগে গিয়ে একবার করব, বাট আমি তাদেরকে জানাই আমি যেতে পারবো না, তো যাই হোক এবং তার আগে থেকে। সঙ্গেও যেহেতু জুটি হিসেবে দর্শক ভীষণ ভালোবেসেছে, ওখান থেকে আরো একটা বিষয় যে ওদের ওদের অন স্ক্রিন কেমিস্ট্রি যেন অফ স্ক্রিনেও রিফ্লেক্ট করে, মানে সেই ভালোবাসাটা যেন অফ দেখো, স্ক্রিনেও থাকে। যে ওরা ওরা দুজন মানে মানুষ এটা ভাবে না যে তাদের বাস্তব তাদের পার্সোনাল লাইফ আলাদা, কিন্তু হলো মানুষে ভাবে যে তারা যেন নিজেদের জীবনেও প্রেম করে। এটা নিয়েও তুমি দর্শকদের কি মানে ওর সবাই ভাবতো যে তুমি আর অভিষেক হয়তো ইন রিলেশনশিপ রয়েছো, সেটা নিয়েও দর্শককে কি বলতে চাইবে? না মানে এটা তো হওয়ার দরকার নেই, তবে হ্যাঁ এইটা দর্শক ভাবছে, তবেই মানে কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে আমাদের একটা স্টোরি যখন শুরু হয়। আর আহ, তখন ডেফিনেটলি ফুলকি আর রোহিতের ক্যারেক্টারটা এত পপুলার হয়েছে কেন কেন কারণ তাদের কেমিস্ট্রির জন্য। তো ডেফিনেটলি এটা তো পাও না। পার্সোনাল লাইফ সেটা তো দিব্যানী অভিষেকের লাইফ, কিন্তু কিন্তু ওটা তো ফুলকি রোহিত ওদের মানে ডেফিনেটলি মানুষজন ভালোবেসেছে। আমরা যতদিন চরিত্রটা করতাম ততদিন ভালোবেসেছে, তারপরে যেটা সেটা তো দর্শকের মানে ভাবনা, এটা তো কন্ট্রোল করতে পারবো না। কিন্তু দেখো এইটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মানে আমরা মানে দর্শককে যতটা পেরেছি ততটা আমরা ভালোভাবে নিজেদের প্রেজেন্ট করার চেষ্টা করেছি দুজনে একসাথে। আর পুরো টিম আমরা ইভেন সবাই এক একটা ক্যারেক্টার এত ভালোভাবে ফুটিয়েছে, তুমি দেখো না মানে কাকে ছেড়ে কাকে দেখবে, প্রত্যেকটা ক্যারেক্টার মানে এক একটা মানে প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা মানে প্রত্যেকটা ক্যারেক্টারের খুব ক্রেডিট আছে। একদম না আমি কাউকে ছেড়ে কাউকে দেখতে পাবো না, মানে এই তুমি একে দেখবে ওই ওকে দেখবে, এবার সবাই খুব ভালো। আর সবার কাছ থেকে আমি শিখতে পেরেছি, এটা সব থেকে বড় ব্যাপার, যেহেতু আমি একদমই নতুন ছিলাম। আরো একটা বিষয় বলা হয় যে অন স্ক্রিন সেটা ফুটিয়ে তোলার জন্য অফ স্ক্রিনেও সেই একটা কেমিস্ট্রি বা সেই স্ট্রং বন্ধুত্ব থাকা উচিত, নাহলে হয়তো সেই অন স্ক্রিন বিষয়টা হয়তো ফোটানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা কি তুমি মানো? দেখো ডেফিনেটলি একটা জায়গায় থাকতে গেলে আমাদের মানে মানে কেমিস্ট্রি যদি বলো সবার সাথে খুব ভালো, আমি যেহেতু সব থেকে ওখানে ছোট হ্যাঁ, কিন্তু ছিলাম। নায়ক নায়িকার মধ্যে নায়ক একটা নায়িকার ভালো যদি বলো বন্ধুত্ব হ্যাঁ যদি ডেফিনেটলি, মানে ও দেখো অভিষেক দাদা আমার থেকে অনেকটা বড়, তো আমাকে অনেকটা গাইড করেছে যখন আমার প্রথম সিরিয়াল। তো আমার প্রথম সিরিয়াল হিসেবে আমাকে অনেক অনেক মানে আমার যে সাপোর্টটা করেছে হয়তো আমার সত্যি দরকার ছিল, কেন কারণ তোমার আমি একদম নতুন ছিলাম। আমার মাঝে মাঝে আমি বুঝতে পারতাম না কি হচ্ছে, সবাই মিলে আমাকে বলেও দিতে এই শেখাচ্ছে। কথাটা বল। আমাকে বলে দিত, ভীষণ সাপোর্ট করেছে, তো সেই জায়গাটা আমি কখনোই বলতে পারবো না কি করেনি, ডেফিনেটলি করেছে। আর ডেফিনেটলি মিনিমাম কথাবার্তা তো হতেই হবে, যার জন্য একটা মানে বন্ডিং দরকার হয়। তো তো মানে অনেকটা সাপোর্ট করেছে প্রথমে, তারপরে তো ফুলকি দাসের সাথে সাথে দিব্যানীও বড় হয়েছে, নিজে নিজে অনেকটা শিখেছে। আর তখন তো বলতো কি তুই মানে তখন সবাই বলতো কি এখন তৈরি হয়ে গেছে, মানে রাজেনদা সবার প্রথমে বলেছিল তৈরি হয়ে গেছে। তো ডেফিনেটলি রাজেন্দার মুখ থেকে ওটা শুনতে পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল, কিন্তু আমাকে প্রত্যেকজন হেল্প করেছে, কিন্তু আলাদা করেছে যদি বলো অভিষেক দার কথা যেটা তুমি বলছো হিরো হিরোইনের কেমিস্ট্রির জন্য, ডেফিনেটলি করেছে, না করলে তো এটা সম্ভবই ছিল না। 2.5 বছরের জার্নি একসাথে সবাই মিলে আমরা ভালোভাবে পুরো ইউনিটটা কাজ করেছি, টাচুড তাই জন্য এত ভালোভাবে আমরা এগিয়ে যেতে পেরেছি। এবার আসলে তোমার ইন্ডাস্ট্রিতে আসা একদম শুরুর দিন, মানে আমি টেলিভিশনের জগতের কথা বলছি না, তোমার মডেলিং দিয়ে শুরু। না আমার মডেলিং দিয়ে শুরু না, আমার একটা মিউজিক ভিডিও করেছিলাম আমি। আমি একটা মিউজিক ভিডিও করার পরে সেখান থেকে সেটা ভাইরাল হয়। মানে অভিনয় জগতের আসার ইচ্ছা কি একদম শুরু থেকে? হ্যাঁ আমার তো ডেফিনেটলি ছিল, কিন্তু
যেহেতু আমি পড়াশোনা করছিলাম, আমি একদমই জানতাম না কিভাবে সিরিয়াল বা কি বা আমি আমার কোনো আইডিয়া ছিল না কি কিভাবে কি হয়। আমার খুব থিয়েটার মানে থিয়েটারে যেহেতু আমার মনে হয় কি আমার মধ্যে অনেক আড়ষ্টতা মানে ছিল, মানে আমি অনেক বেশি ভাবতাম এটা করবো ওটা করবো, সেগুলো কাটে আমার মনে হয়। আমি যা বাকিদের যা শুনেছি, আমার সিনিয়রদের কাছ থেকে বা অনেকের কাছ থেকে যা শুনেছি, সেখান থেকে ইচ্ছে ছিল আম, কি শিখবো আমি বিষয়টা কি শেখার থেকে, মানে আমি হয়তো ভেতরে আমার তো ইচ্ছে বারবার চিন্তা করে যাচ্ছে, দেখছো এই এই করেছি ফুলকি শিখেছি তো ফুলকি এখনো সেই ছটপটেই আছে, যে কারণে ছটপটে আছে দুবার আমার ফোন ফোনটা দেখো এখান থেকে উঁচু থেকে হ্যাঁ আমি তো আম, কাজে আমার আসা, হ্যাঁ। কাজে কাজে আসাটা মানে ভীষণ ভালো লাগতো। আমার আলিয়া ভাট ফেভারিট ফেভারিট অ্যাক্ট্রেস, তো আমার আলিয়া ভাটকে ভীষণ ভালো লাগে। আমার আলিয়া ভাটকে সব থেকে বেশি ভালো লাগে একটাই কারণে, তোমার খুব হেয়ার স্টাইলটা কাইন্ড অফ আলিয়া ভাটের মতোই, সেটা কি তুমি জানো? আলিয়া সেটা জানি না, বাট মানে আলিয়া ভাট মানে ওই গডমাদার বলে ওরকম। অনেকেই আমাকে বলে কি ভাই আরো ভালো ভালো আচ্ছা, কোনো অভিনেত্রী একজন আছে। অ্যাক্টরকে যদি বলি দেবযানী বিয়ে করতে চায়, বলিউড, টলিউড বা হলিউড, হোয়াট এভার, তাহলে এখন কি? তুমি যদি বলো আমার ক্রাশ আহান পান্ডে, ও, আর টুটু। টলিউড থেকে? আর টলিউড থেকে দেখো ধরো আমার ডেটে যেতে চাও কোন অ্যাক্টরের সঙ্গে? ডেটে যেতে চাই না, আমি কাজ করতে চাই। ডেফিনেটলি আমার খুব ইচ্ছে, যেহেতু আমি আমার দেখা হয়েছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি কথা বলতে পারিনি। ডেট বিষয়টা না, আমার ভীষণ রেসপেক্ট আছে মানুষটার প্রতি। রেসপেক্ট মানে আমি একদম, আগে বলবে কি ছোটবেলা থেকে তুইও দেখছিস, কিন্তু না, বিষয়টা হচ্ছে আমার দেবদাকে খুবই ভালো লাগে, দেবদাকে খুব খুব ভালো লাগে। আমি আম, মানে আম, আমি খুব 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 ভালো লাগে, তুমি যদি বলো আমার খুব ভালো লাগে দেবদাকে। তো তাই জন্যে আমি কাজ করতে চাই কোনোদিনও, কিন্তু ডিএড বলে আমার এখনো মাথায় কোনো কিছু আসেনি। আর তুমি যদি বলো অ্যাক্টর হিসেবে যে কোনো ইন্ডাস্ট্রি থেকে, আমার আহান পান্ডেকে খুবই ভালো লাগে। ইভেন অনিত পাড্ডাকেও খুব ভালো লাগে। তো হ্যাঁ, দুজনের এই কেমিস্ট্রি, নামগুলো বলতে বলতেই ব্লাশ করছে। হ্যাঁ আমার খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তো আহান পান্ডে ডেফিনেটলি যদি হ্যাঁ, যেতে চাই। এবার যে কথা হচ্ছিল তোমার ইন্ডাস্ট্রিতে আসা, তারপর? তো ইন্ডাস্ট্রিতে আসা এবং তোমার মানে ভিডিওটা যেহেতু ভাইরাল হয়, আমাকে জি থেকে কল করে, বলে আম, তারপরে আমাকে ডাকে প্রথম অফিসে। অডিশন? না, অফিসটা আমি যাই অফিসে দেখা করতে, তখন আমি সবার সাথে দেখা করে তারা বলে ফুলকি বলে এরকম একটা শো আসছে। আমি বললাম ঠিক আছে। আমি না প্রথম আমি না আমি আমি তোমাকে বলি, এটা খুব মজাদার ইনসিডেন্ট। আমি আমি অনুর্জান সিংহ, হ্যাঁ। তার আমার খুব ভালো লাগে অনুজনকে, তো আমি অনুজনের গান শুনতে কনসার্টে গিয়েছিলাম। তো কনসার্টে যাওয়ার পরে আমার কল আসে সাডেনলি, সেদিনকে ভিডিওটা মানে 10টার সময় ইউটিউবে রিলিজ করে। আর তারপরে আমার 5টার সময়তে, আমার এখনো মনে আছে 5টার সময় আমার কাছে ফোন এসেছিল। আমি জাস্ট ওখানে তখন অনুজনে 8টা থেকে শো, মানে আগে থেকে গিয়ে যাতে এদিক ওদিক জোম্যাল্যান্ডে গিয়েছিলাম আমি, মনে আছে। আমি এদিক ওদিক ঘুরছি, হঠাৎ করে ফোন আসে, বললো কি আমি জি বাংলা থেকে বলছি, হ্যাঁ তুমি এরকম আসতে পারবে? আমি বলছি মানে আমি 2 মিনিট ভাবলাম আমাকে সত্যিই ফোন করেছে, মানে আমার আমি না আমি আমি তো একটা ওয়ে খুঁজছিলাম, যেহেতু আমার খুব ইচ্ছে ছিল কি আমি স্ক্রিনে আসি, অভিনয়টা শিখি। এবার থিয়েটার আমার আমার কাছে যেহেতু কোনো জানা মানে চেনা আমি জানা কোনো ছিল চেনা না। জানা কোনো কাউকে, মানে আমি কাউকে চিনতাম না, বা কিছুই জানতাম না কি কিভাবে হয়। তো আমার খুব মানে আমি যেভাবে আর 5টা মানুষ অভিনয় শেখে বা আহ, মানে এই আমার এই প্যাশনটা আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম, তাই জন্য আমি শিখতে চেয়েছিলাম কি কি হয় বিষয়টা কিভাবে হয়। আমি স্টেজে পারফর্ম করতে চেয়েছিলাম। তো সেই জন্য যখন কলটা আসে, আমি মানে আমি বলি কি মানে আমি একটুখানির জন্য মানে আটকে গেছি, আমি সত্যিই ফোন এসছে সত্যিই ফোন এসছে। তারপরে আমি বললাম দিদিটাকে কি তুমি সত্যি বলছো? তো এবার বলে হ্যাঁ সত্যি বলছি। তারপরের দিন আবার ফোন করে ডাকে, মানে আমার কথা হয় কি সেদিনকে কি যাচ্ছি, তারপরের দিন কথা হয় কি কোথায় যাব। দিয়ে গেলাম আমি সেখানে, যাওয়ার পরে কথা হয় ফুলকির বিষয়ে কথা হয়, তারপর আমার কিছুদিন পর লুক সেট হয়, একটা অডিশন হয়, সবার সামনে অডিশন হচ্ছিল, যেটা আমার মনে হয় না আমি খুব একটা ভালো করেছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম খুবই, যেহেতু তুমি বুঝতে পারছো তো, মানে আমি কিছু হ্যাঁ। করিনি, একা গিয়েছি, আমার বাবা মাও যায়নি। না আমি একা গিয়েছি, আমার মাকে বাবাকে বলেছি, বাবা মাও তো ভেবেছি ঠিক আছে হয়েছে ডেকেছে, কিন্তু আমি তো জানতাম না আমি সিলেক্ট হবো কিনা। এবার আমার রাইটার থেকে শুরু করে আমাদের ক্রিয়েটিভ টিমের সবাই
সবাই পুরো একদম রাউন্ড হয়ে বসে, মানে সেমি সার্কেল হয়ে বসেছিল। আর আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল, আমি আমি ওটা পারফর্ম করেছিলাম। তারপরে ফোন আসছিল না কিছুদিন ধরে, তারপরে ফোন এসেছে, ভুল কি করছি আমি, খুব খুশি হয়ে যাই আমি। তারপরে বলে আমাকে যেটা আর বাকি কি এরকম, কিন্তু 14 ঘন্টা যেহেতু আমি 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 তো আগে কোনো কাজ করিনি, 14 ঘন্টা এরকম কাজ হবে, আমি করতে পারবো কিনা, এটা কিন্তু যথেষ্ট একটা ডেডিকেশন লাগে। আর ডেফিনেটলি অনেকটা হার্ড ওয়ার্ক লাগে, যেহেতু এতক্ষণ ধরে আমি তো আগে যারা করে তাদের কথা ভাবি কি 14 ঘন্টা তো এখন হয়েছে, যারা আগে করতো তাদের মানে আমি অনেকের সাথে কাজ করেছি, আরো অনেক বেশি। সিনিয়র আর্টিস্ট, তারা বলতো মানে কি হতো সেই কালে, মানে সেই দিনগুলোতে। তো আমি এখন ভাবি কি আমি 14 ঘন্টা করে আমি ভাবি কি এতক্ষণ, তো 14 ঘন্টা যেহেতু আমি একদমই না, আমি কি করতাম, খেতাম, ঘুমোতাম, পড়তে যেতাম, খেলতাম, আর সবাই তাই জিনিসপত্র করে গো। হ্যাঁ মানে একটা কলেজ, হ্যাঁ হ্যাঁ। কলেজ করে যা করে, আমি কলেজে পড়তাম এইগুলোই করতাম, কলকাতা এক্সপ্লোর করতাম, এদিক ওদিক ঘুরে কি কি খাবার পাওয়া যায় এগুলো করতাম। আমার কাছে 14 ঘন্টা একটা কাজ করাটা না, মানে এটাই আমার কাছে অনেক বড় ডিল ছিল কি আমাকে করতে হবে, কিন্তু আমার ওই যে একটা চান্স, ওই যে জি থেকে কল করেছে আর এই যে এক্সপোজারটা পাবো, মানে আমার কাছে মানে এটা অনেক বড় স্বপ্ন পূরণ হওয়া। তো আম, হয় সেটা। আর তারপরে ফুলকি, জার্নি শুরু। তারপরে ওয়ার্কশপ হয়, তারপরে প্রথমে আমাদের প্রোমোটা হয়, প্রথম প্রোমোটা। তারপরে অনেক দিন বেশ গ্যাপ ছিল, কবে আসবে কবে আসবে কোনো ঠিক নেই, মার্চে প্রোমো হয়েছে। আমার সিরিয়াল শুটিং শুরু হয়েছে মেতে, একটা মাস পরে, ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি পরের মাস থেকেই শুটিং শুরু হয়ে যায়। মেতে আমাদের মানে 16, নিজেকে আমার মনে তৈরি আছে। করার অনেকটা সময় পেয়েছে, তার সঙ্গে বক্সিংও শিখে এসছে আমি ভালো করে। কারাটে যেহেতু এখন শিখতাম, পুরো বক্সিং এখন সাবধানে থাকাই ভালো ওর থেকে। বক্সিংটা তখনও শেখা হয়নি, যেহেতু বক্সিংটা আমি জানতাম না, বক্সিং করতে হবে জানি, কবে করতে হবে সেসব কোনো আচ্ছা, আইডিয়া কাউকে ছিল না। তারপরে কাউকে মেরেছো বাইরে এমনি বাইরে দুমদাম করে? মারিনি, ধুমধাম করে আমি সেটে ওই তমাল দাদা পিয়াল দাদার সাথে খুব মারপিট করতাম, ওদের সাথে আমি খুব মারপিট করেছি, খুব জ্বালিয়েছি, যেহেতু ওদেরকে না মানে আমি একদম আমি খুব দুষ্টু, মানে আমি এতটা দুষ্টু এখনো ছিলাম না, দুষ্টুই? আমি দুষ্টু এখন আরো বেশি। আমার মা বলছে যত মানে বয়স বাড়ছে আমি বদমাইশ হয়ে সেই যাচ্ছি। দুষ্টুমির এফেক্টটা খানিকটা সোশ্যাল মিডিয়া পরে কেন আমি বলছি। প্রথমে বলি, দিব্যানি কি প্রেম করে? না আমি প্রেম করিনি। প্রেম করো না? দেবের কিন্তু একটা বিষয় ওকে এমনি কি তোমার এমনি এমনি ক্যাপশনটা কি খুব পছন্দের? ডেফিনেটলি, মানে অনেককে আমি দেখেছি, আর যখন ওইটা ট্রেন্ড হয়েছিল কি দেবদার সবকিছুতে এমনি লেখে, তো হ্যাঁ ভালো লাগে। আর দেবের কি কি ফলো করা হয়? দেবদাকে খুব ভালো লাগে, তো দেবদার সাথে কাজ করার তো ডেফিনেটলি খুব ইচ্ছা আছে, আমি দেবদার সাথে মানে আমার, দিব্যানি কি প্রেম করে? না আমি প্রেম করি না, আর আপাতত প্রেম করার কোনো ইচ্ছে নেই, যেহেতু স্বপ্নগুলো অনেক বড়। আচ্ছা, যদি কোনো ফ্যান রয়েছে বা যদি কোনো ফ্যান থাকে, ধরো তোমাকে কমেন্ট করলো, তাকে দেখে তোমার ভালো লাগলো, তার সঙ্গে তুমি এগোবে নাকি সে ফ্যান বলে দূরে সরিয়ে রাখবে? ফ্যান বলে না, মানে না না একদমই না, কিন্তু ফ্যানের বিষয়টা না, এটা মানুষের বিষয়টা, না না, মানে হয় না, যত মানে না 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 যতই না না হোক। না একদমই না, ওরকম কোনো ব্যাপার না, কিন্তু আমার মাইন্ডসেটটা এখন কি হয়ে গেছে বলতো, কি আমার এই কাজটা হয়েছে, আমার অনেক কটা স্বপ্ন আছে, মানে আমি তোমাদের সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে এক একটা এজে এক একটা মানে সিটি বলতে চাই, এক একটা কান্ট্রি ট্রাভেল করা। তো এই ইয়ার দুটো কান্ট্রি ট্রাভেল করার ইচ্ছে আছে, স্পেশালি আমার ডিজনিল্যান্ড যাওয়ার ইচ্ছে 21-এ, মানে 22 হওয়ার আগে যাওয়ার ইচ্ছে, 22 হওয়ার আগে, অগস্টের আগে আমি ডিজনিল্যান্ড ঘুরতে যাবো। তো সেই ড্রিমগুলো পূরণ করতে গেলে আমার ফোকাস, মানে আমার নিজের কাজে ফোকাস রাখতে হবে। এবার আমার যেটা মনে হয় কি, আমার কাছে না এখন কাউকে সময় দেওয়ার টাইম আছে কি, সকালে মানে ইউজুয়ালি কারোর সাথে মানে কোনো রিলেশনে থাকলে আমার কি মনে হয় যে কোনো বন্ড মানে ওটা থাকলে গিয়ে একটা রেসপন্সিবিলিটি, সেটা সকালে উঠে তাকে টেক্সট করো, আবার কোথাও যাচ্ছ সেখানে টেক্সট করো, রাত্রেবেলায় টেক্সট করো, এই টাইমটা এখন নেই। মানে আমার কাছে আমি ঘুম থেকে উঠি না, ধরো উঠলাম 4টের সময়, যে কি করে টেক্সট করবো, সে ধর ফোন করেই যাচ্ছে ফোন করে যাচ্ছে, এটা হবে না মানে আমার সে দ্বারা। ফোন করে যে উত্তর দেবে যে আমি মানে না ঘুমোচ্ছি না, সেইটুকু যারা ইচ্ছা নেই, মানে ঘুম হ্যাঁ, থেকে উঠলো, মানে আমার করে কোনো নিজের আমার মতো থাকলো। আমার মা খালি আমাকে মানে আমি ঠিক আছে তো ব্যাস ওটা জেনে হ্যাঁ, নেয় কি ঠিক আছে ঠিক আছে। মানে এখন যেহেতু খাওয়া অফ দাওয়া মা রয়েছে। থাকলে, হ্যাঁ মা, দিদা থাকে যেহেতু, ভাই থাকে, সবাই থাকে বাড়িতে, তাদেরকে ফোন করে জেনে নেয়। এবার দেখো এই বিষয়টা আমার কাছে খুব সিরিয়াস, মানে আমার মনে হয় কি কারোর মানে আমি খুব একটা জেনজি লভে বিশ্বাস করি না, আমার মনে হয় হ্যাঁ। মানে সিচুয়েশনশিপ অ্যান্ড অল, আমার খুব আচ্ছা, মনে হয়। দিব্যানী জীবনের যে প্রেমিক হবে সেটি কিরকম হল, মানে কোনো তালিকা হয় না অবশ্যই, তবে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে না, হলে ভালো হয়, সেটা দিব্যানীর কি? আম,
আহ, আমি ওইভাবে ভাবিনি, বাট ওই যে যেটা তোমায় বললাম কি যেগুলো আমার মাইন্ডসেটে আছে, মানে আমি কোনো মানে ওই মানে একটু টাইম পাস করি না, ঠিক আছে, এইরকম বিষয়টা না। ব্যাপারটা যদি হয় আমার, যখন আমার মাইন্ডসেট ঠিক থাকে, মানে আমি এখন যখন মানে অনেকটা এখন না আমি এমন একটা এজে আছি, আমি যদি নিজের উপর ফোকাস না করি, আমার মনে হয় 21 থেকে 25 খুব ভাইটাল একটা এজ, এটাতে মানুষ গ্রো করে। এবার যদি এখানে কেউ চলে আসে আমার লাইফে, তো আহ, অনেকে ভাববে, অনেকে বলতে পারে কি জ্ঞান জ্ঞান না, এটা আমার, এটা ফ্যাক্ট, আমি অনেক ভেবেছি এগুলো নিয়ে, কি হ্যাঁ এগুলো এটা তো হতে পারে, এটা এটা না, কেন হয় না, মানে কারণটা হচ্ছে 21 থেকে 25 আমার অনেক স্বপ্ন পূরণ হতে পারে, আমার এত এত স্বপ্ন, মানে তোমাকে আমি লিস্ট শেষ করতে পারবো না, তুমি বলবে "হ্যাঁ, এত স্বপ্ন কখন দেখলে, সবে তো একটা সিরিয়াল হলো"। মানে সত্যি আমি অনেক বড় বড় মানে স্বপ্ন স্বপ্ন দেখে দেখার নিয়েছি। জন্য তো একটা দুটোর একটা প্রয়োজন লাগে না। ডেফিনেটলি এটাই হচ্ছে কথা, আমার স্বপ্নগুলো অনেক বড়, আমাকে কমপ্লিট করতে হবে। আর কমপ্লিট করে মানে ধাপগুলো একটা একটা করে যাতে ইমপ্রুভ করে, সেটা আমার রেসপন্সিবিলিটি। নিজেকে, আর ওই যে দেশগুলো ঘোরা, এবার তার থেকে বড় কথা, তার জন্য নিজের উপর খুব ভালোভাবে নিজের খেয়াল রাখতে হবে। আর আমি খালি এখন নিজের খেয়াল রাখতে পারবো। এখন যদি আমি কারোর খেয়াল রাখি আর সে যদি আমায় কষ্ট দেয়, তারপর আমি কাঁদতে পারবো না। তো এবার আমি দেখেছি আমি মানুষজনকে কি কাঁদতে, মন খারাপ করে থাকতে, তো এবার ওইটা আমার মাথায় ঢুকে গেছে কি আমি কাঁদবো না কারোর জন্য, কিছুর মানে জন্য কাঁদবো না। দিব্যানীর মন নিশ্চয়ই কেউ না, আমি মানুষজনকে দেখেছি, আর আমি খুব, আমার মনে হয় আমি বন্ধুত্বের ক্ষেত্রে বলো, মানে আমার বন্ধু কেন কম, মানে আমি অনেক হার্ট হয়েছি কি আমি কাউকে ট্রাস্ট করে কিছু করলাম, সেও হয়তো মানে অতটা ভালোবাসলো না বা কিছু করলো না। তো এবার বা সব সময় তো যে কোনো রিলেশন, এবার আমি তাই খুব ভেবেচিন্তে বন্ধু বানাই। আগে সবাইকে বন্ধু বানিয়ে নিতাম, এখন বানাই না। খুব ভেবেচিন্তে আমার একটা সার্কেলে ঢুকতে দিই, ওই সার্কেলটাই, ওইটুকু মানুষের কাছ থেকে আমি এক্সপেক্ট করি, বাকি কারোর কাছ থেকে এক্সপেক্ট করি না। খারাপ লাগে, সবার কথাবার্তা ঠিক হবে তার তো ঠিক নেই, কিন্তু ওই বিষয়টা দিব্যানি ফুলকি যেমনি বড় হয়েছে, দিব্যানিও শিখে গেছে কি সবার কথা ডেফিনেটলি ভালো লাগবে না, কিন্তু মানে আমি কি করতাম আগে, ওই যে সার্কেলটা না, সার্কেলটাতে সবাই ঢুকে যেত, এখন আমি একদম সার্কেলটা ছোট করে নিয়েছি। আমার বেছে বেছে কয়েকজন আছে যারা আমায় হার্ট করবে না, আর হার্ট করলেও আমি তাদের সাথে ফিক্স করে নিতে পারবো। দেখো মানুষ যাদেরকে ভালোবাসবে তাদের কাছ থেকে এক্সপেকটেশন হবে, আর আমার মনে হয় এমন কাউকে মানে আমি কেন দেবো না, কারণ যদি সে এক্সপেকটেশনটা ফুলফিল না করতে পারলো বা হার্ট হতেই পারে, সেটা মার কাছ থেকে আমি সব থেকে বেশি এক্সপেক্ট করি, মা এটা করবে, মা আমাকে বকবে না, মা আমাকে এটা করবে না। তো তাও মায়ের সাথে সবসময় সবকিছু ঠিক থাকে থাকে না, কিন্তু আমি জানি দিনের শেষে মা আমাকে খুব আদর করবে, ঘুমোতে যাওয়ার আগে খেয়েছি কিনা জানবে। এইটা মায়ের সাথে একটা মানে এই ট্রাস্টটা আছে, এই ট্রাস্টটা আমার মনে হয় না এখন অন্য কারোর সাথে বা কারোর সাথেই হবে। তো সেই ট্রাস্ট আমি কাউকে করি না। আর আমি আমি কারোর জন্য কাঁদতে পারবো না, কারণ আমার ড্রিমস গুলো সব থেকে বড় আমার কাছে, সবার চেয়ে বড়, মানে কারোর মানে লিমিটলেস, লিমিটলেস সেগুলো। তার জন্য আমি কারোর জন্য কাঁদবো না, হার্ট হব না। ডেফিনেটলি আপ ডাউন আসবে, তার জন্য কাঁদতে পারি, যাতে আমার জন্য মনে হয় আমি খুব, আমি যদি মানে লাইফে স্ট্যাটিক হয়ে যায় কি আর ঠিক আছে এরপরে কি করবো, এটা এতে না ভাবতে হয়। মানে সবসময় কিছু না কিছু শিখতে থাকার ইচ্ছা আছে। আমি গাড়ি চালাতে পারি না, সুইমিং পারি না, আমি এইগুলো ভেবেছি, অনেকে জিজ্ঞেস করেছে কি তোমার যদি সিরিয়ালে পড়ে, আমাকে প্রথম দিকে জিজ্ঞেস করতো কি একটা গ্যাপ হয় তখন তুমি কি করবে বা কি করবে, আমার তো প্রচুর লিস্ট আছে, এটা শিখবো ওটা শিখবো, ওখানে ঘুরতে যাবো, মেডিটেশন করবো, মানে যাতে আমার মাইন্ডসেট মানে একদম ফোকাসটা ঠিক থাকে। তো এই জন্য আজকের দিনে দাঁড়িয়ে রোহিত স্যার এবং ফুলকিকে কি বলতে চাইবে? আহ রোহিত স্যার আর ফুলকিকে এটাই বলতে চাইবো, তারা দুজন মানে রোহিত স্যার ফুলকিকে শিখিয়েছে জীবন একটা বক্সিং রিং, আর সেখানে লড়ে যেতে হয়, তো ওই কথাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, মানে আমার মনে হয়। আর সত্যি জীবন একটা লড়াই, প্রত্যেকটা মুহূর্তে সেখানে লড়াই করতে হয়, আর প্রত্যেকটা ম্যাচে তোমাকে জিততে হবে, আর কার সাথে জানো, সেটা হচ্ছে নিজের সাথে। আমার মনে হয় না এটা কারোর সাথে আমরা রেসে নেমেছি, কেন সবার আলাদা আলাদা পেস, সবাই আমরা ভালো করছি। আর আমার মনে হয় নিজের বেস্ট ভার্জনটা টাচ করা আমার এম হওয়া উচিত, বিকজ আমরা লিমিটলেস, আমরা কেউ জানি না কি আমরা এইটুকুই করতে পারবো বা ওইটুকুই করতে পারবো। আমি আলিয়া ভাটকে দেখো, প্রথম দিকে সবাই কত ট্রোল করেছে, কত কিছু করেছে, আর এখন গঙ্গুবাই এত মানে ও নিজে প্রডিউস করছে মানে জিগরা, তো ডেফিনেটলি মানে লিমিটলেস, মানে কখনো আমাদের ভাবা উচিত না কি আমি এটুকুই পারবো বা ওইটুকুই পারবো, আমার তো প্রচুর বড় বড় ড্রিমস।
তো আমার কারোর সাথে কম্পিটিশন নয়, আমার নিজের সাথে কম্পিটিশন কি একটা একটা করে এই যে দিব্যানী, পুরোনো দিব্যানীটাকে যাতে এই দিব্যানীটা হারাতে পারে, আরেকটু ভালো করে, আরেকটু ভালো, আরেকটু বেটার ভার্জন হতে পারি, তারপর আরেকটু বেটার, যাতে নিজের বেস্ট ভার্জন অব্দি পৌঁছতে পারি। আচ্ছা আমরা শেষ করবো, তবে কোন গানটা আজকে দর্শকদের জন্য গাইবেন? দিব্যানী নাকি ফুলকি? তুমি বলেছো, এতবার বলেছো দেবদার ফ্যান, আমাকে একটা গান গাইতে হবে, যেহেতু আমি দেবদার ছোটবেলা থেকে আমি নাচতাম। আমি কি কি গানে নেচেছি আমি বলছি, মানে এইগুলো না আমি স্কুল থেকে এসে আমার ভাই আর আমি, মনে আছে তখন মানে সঙ্গীত বাংলাতে এগুলো দেখানো হতো, আর আমি ওই মানে একদম যখন আমি মানে 2, 3, 4 এরকম পড়ি, তখন আমি ওগুলোতে নাচতাম। এসে এসে কি হতো, স্কুল থেকে এসে বাড়িতে, তখন ওই টাইমটাতে দুপুর বেলাতেই চলতো। আমি সব সময় মানে এসেই ধর স্কুল ড্রেস পরে পাগলু থোড়া সা করলে রোম্যান্স, তারপরে তারপরে উঠেছিল হচ্ছে তোমার আম, পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা, এগুলো করতাম, সারাদিন করতাম। আর এখন হচ্ছে এখনো যেটা আমি ভাইব করি সেটা হচ্ছে রিমিক্স কাওয়ালিতে করি। রিমিক্স কাওয়ালি এত ভালো লাগে, আমরা যখনই কোথাও, মানে আমার যেই কোন ছোট্ট step টা? গ্রুপটা আছে, রিমিক্স কাওয়ালিতে কয়েকটা লাইন আছে, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। আমরা মানে রিমিক্স কাওয়ালিতে প্রচুর লাইন আছে যেগুলোতে ফাটিয়ে নাচা যায়। আমি নাচতে খুব ভালোবাসি, মানে ওই ভাসান ডান্স হয় না, আমরা যখনই আমার ওই যেইটুকু সার্কেল বলছি সেইটুকু সার্কেল আমরা যখন একসাথে হই, ধর মহালয়ার দিনকে বা কোনো স্পেশাল কোনো ওকেশনে, তো তখন আমরা যখন একসাথে হই আমরা রিমিক্স কলিতে নাচি, পাগলুতে নাচি, লাল জুতো পায়ে মানে ওই এইগুলোতে আমি বাইফ করতেই থাকি। আর এগুলোতে বাইফ, তার সাথে সাথে যখন আমরা লং ড্রাইভে যাই, ধর আমার বাড়ি যাওয়া হচ্ছে, এইগুলো এনার্জির জন্য চালানো হয়, কিন্তু ফুল ভলিউম এইগুলো চলবে বাস। আর দেবদা দেবদা করতে করতে, কারণ আমার চারিপাশে যারা আছে তারাও দেবদার ভক্ত। ফুলকিটা দিয়ে শেষ করি এক লাইন। মিউজিক বন্ধ লাগবে কি জলে ভালোবাসার ফুলকি। থ্যাংক ইউ সো মাচ।